সাবেক মন্ত্রী শাহজাহান খান ছিলেন পরিবহন সেক্টরের অঘোষিত সম্রাট। একচ্ছত্র নিয়ন্ত্রণ, চাঁদাবাজি আর শ্রমিকদের রাজনৈতিক ব্যবহারে গড়েছেন বিপুল সম্পদ। কোটি কোটি টাকা, যার হিসাবটা খন্দকার হিসাব দিতে পারবে, যার হিসাবটা শাহজাহান ভাই দিতে পারবে, যার হিসাব সব দিতে পারবে। এর বাইরে কারো ক্ষমতা নাই তার পক্ষে এই পক্ষে দেওয়া। দুই মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও নারায়ণ চন্দ্র চন্দ গ্রেফতার। সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকেও গ্রেফতার করেছে ডিবি। পার্বত্য ৩ জেলায় প্রকাশ্যে চাঁদাবাজি করে আঞ্চলিক সংগঠনগুলো আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে প্রায়ই অশান্ত হয়ে ওঠে পাহাড়। অনেকে অপহরণ করা হয়েছে, অনেকে খুন করা হয়েছে শুধু চাঁদার জন্য। জলে থাকে কুমিরের সাথে যুদ্ধ করা সম্ভব না। শুধু পরিবহন না, যারা চাকরিজীবী থেকে শুরু করে সমস্ত মানুষের কাছে গণচাঁদা সংগ্রহ করা। আন্দোলনে আহতদের পাশে দাঁড়িয়েছে পুলিশ, হাসপাতাল। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন শতাধিক ব্যক্তি। আছে আরও মানুষকে সেবা দেওয়ার প্রস্তুতি। ছাত্র জনতার এখনো যদি কারো কোনো অসুস্থতা সহায়তা প্রয়োজন হয়, আমাদের ক্যাপাসিটি আছে, আমার এখানে যত টাকা সুযোগ আছে আমরা তাদের চিকিৎসা সেবা প্রদান করব। ঐতিহ্যবাহী শাঁখারী বাজারে জমে উঠেছে পূজার বেচাকেনা। উদ্বেগ উৎকণ্ঠা পেছনে ফেলে নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা। নতুন একটা আমেজ এই হিসেবেই আর কি করা। নতুন কাপড়ের পাশাপাশি নতুন একজোড়া শাখা, একজোড়া পলা থাকলে পরে পরিপূর্ণতা আসে। মন্ত্রিত্ব পেয়েই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দখল করেন মহিবুল নওফেল। স্বজনপ্রীতিতে রূপ দেন পারিবারিক প্রতিষ্ঠানে। ফেরত চেয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চিঠি। রাজনৈতিক পট পরিবর্তনের বদলায়নি পুঁজিবাজার। দরপতন ও মন্দা ভাবে হতাশ সাধারণ বিনিয়োগকারী। মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি সিরাজ জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 16 বছরে পরিবহন সেক্টরে একচ্ছত্র নিয়ন্ত্রণ, চাঁদাবাজি আর শ্রমিকদের যাচ্ছে তাই এভাবে রাজনৈতিক ব্যবহার করেছিলেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা শ্রমিক ফেডারেশনের নামে 16 বছরে শুধু চাঁদাবাজি করেছেন 18,000 কোটি টাকার বেশি। সড়ক পরিবহন আইন কড়াকড়ি করতে পদে পদে বাধা হয়ে দাঁড়ান এই শাহজাহান খান। আরও জানাচ্ছেন আখলাকুস সাফা। 2018 সালে বিমানবন্দর সড়কে বাস চাপায় 2 কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বিতর্কিত মন্তব্য করে সমালোচিত শাহজাহান খান। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নামে রাস্তায় নিরাপদ সড়কের দাবিতে চলে আন্দোলন। ভারতের মহারাষ্ট্রে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে 33 জন মারা গেল। এখন সেখানে কি আমরা যেভাবে এগুলোকে নিয়ে কথা বলি, এগুলো কি ওখানে কথা বলে? সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ, মিশুক মুনিরের প্রাণ যাওয়ার পরও শাহজাহান খান বলেছিলেন, অশিক্ষিত চালকদেরও লাইসেন্স দেয়া দরকার, কারণ তারা সিগন্যাল চেনে, গরু ছাগল চেনে, মানুষ চেনে, সুতরাং তাদের লাইসেন্স দেয়া যায়। পদত্যাগ করলেই কি এই এই সমস্যার সমাধান হবে? গেল সরকার সড়ক আইন প্রণয়ন করলেও শাহজাহান খানের চাপে আইনের ধারা শিথিল করা হয়। তার ইশারাতেই কথায় কথায় যান চলাচল বন্ধ রেখে মানুষকে ভোগান্তিতে ফেলে দাবি আদায় করা হতো। বাস ভাড়া নির্ধারণেও ব্যাপক প্রভাব ছিল শাহজাহান খানের। সরকার নির্ধারিত ভাড়া না মানলেও পরিবহন কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত না। গত 16 বছরে পরিবহন খাতের নিয়ন্ত্রকের ভূমিকায় শাহজাহান খান ছাড়াও ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। ওই সময় ফেডারেশনের অন্তর্ভুক্ত 249টি শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হতো। পরিবহন সেক্টরে চাঁদাবাজি করে 18,000 কোটি টাকা করেছে তারা। গেল 4 বছরে বাণিজ্যিক যানবাহন থেকে 6,000 কোটি টাকার বেশি চাঁদাবাজিকে আবার বৈধতা দেয়া হয় সড়ক পরিবহন সংগঠন পরিচালনার ব্যয় সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করে। কোনো সংগঠনে 1.5 কোটি, কোনো সময় 1 কোটি 14 লাখ, কোনো কোটি 114 কোটি টাকা, কোটি কোটি টাকা, যার হিসাবটা খন্দকার হিসাব দিতে পারবে, যার হিসাবটা শাহজাহান ভাই দিতে পারবে, যার হিসাব সব দিতে পারবে। এর বাইরে কারো ক্ষমতা নাই তার পক্ষে এই পক্ষে দেওয়া। সিএনজি তো 17 কোটি টাকা ব্যবসা হয়েছে, আমরা তো কোনোদিন 1 টাকাও চোখে দেখি নাই। সব নিয়ে গেছে, কাগজ বস্তা ভরে, কম্পিউটারটা নিয়ে গেছে।
সরকার বিরোধী আন্দোলন ঠেকাতে কখনো পূর্ব ঘোষণা ছাড়াই আবার কখনো নানান অজুহাতে ধর্মঘটের ডাক দিয়ে গণপরিবহন চলাচল বন্ধের নেপথ্যে ছিলেন শাহজাহান খান। শাহজাহান ভাই এবং ওসমান ভাই সারা দেশে পরিবহন শ্রমিকদেরকে বিপদে ফেলেছে। বেগম খালেদা জিয়া অবরুদ্ধ অবস্থায় আছে, তার বাড়ি ঘেরাও করার জন্য কর্মসূচি দিয়েছে। কাদেরকে নিয়ে? এই পেশাজীবী শ্রমজীবী এই পরিষদের ব্যানারে পরিবহন শ্রমিকদেরকে তারা সেখানে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন টার্মিনালে তারা অর্গানাইজ করতেছে। পরিবহন শ্রমিকদেরকে একটা জনগণের মুখোমুখি দাঁড় করে দিচ্ছে, পরিবহন শ্রমিকদেরকে রাজনৈতিক দলের মুখোমুখি দাঁড় করে দিতেছে, অথচ কোনো পরিবহন শ্রমিক এমন কোনো আঞ্চলিক কমিটি, কোনো বেসিক নেতাকর্মীর সঙ্গে সম্পৃক্ত না। বিভিন্ন সময় চালক আর শ্রমিকদের স্বার্থের কথা বললেও ৭০ লাখ শ্রমিকের ফেডারেশনকে কুক্ষিগত করেছিলেন শাহজাহান খান। শুধু বললে তো হবে না যে আমি শুধু একতরফা শ্রমিকদের কাজ করি, আমি তো ওর ভিতরে অনেক আকাম করি। তো সেটা যদি শ্রমিকদের মধ্যে ঢুকায়, যে উনি বললো যে আমরা বিভিন্ন দোষী যেটা আমরা নিজেরাও জানি না কিংবা বুঝি না। ৫ আগস্ট সরকার পতনের পর পালিয়েছিলেন শাহজাহান খান। ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলায় এখন সে রিমান্ডে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে এখন ডিবিতে রাখা হয়েছে। সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার হন সাবের হোসেন। ডিএমপি মিডিয়া উইং জানায় নিজ বাসা থেকেই তাকে গ্রেফতার করা হয়। সাবের হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসন থেকে নৌকার টিকিটে সংসদে যান। মন্ত্রিসভায় তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে ঢাকা বিভাগের দায়িত্ব পালন করেন তিনি। ছিলেন আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক সচিব। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিও ছিলেন সাবের হোসেন চৌধুরী। মাথা ন্যাড়া ও গোফ কামিয়েও শেষ রক্ষা হল না সদ্য সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের। অবৈধভাবে ভারতে পালানোর সময় তাকে আটক করা হয়েছে। রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় নারায়ণকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এ সময় তিনি বিজিবিকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেন। নারায়ণচন্দ্র খুলনা ৫ আসন থেকে নৌকার টিকিটে ২০০৮ সালের পর থেকে ৪ বার সংসদে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন ও নারী ধর্ষণ সহ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। নিজ এলাকায় নদী দখল করে অবৈধভাবে ইট ভাটা পরিচালনা, নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে। বিরোধী মতের মানুষদের দমনে গায়েবী মামলা, নির্যাতন এবং ছাগল কাণ্ডে স্থানীয় এক সাংবাদিককে জেলও খাটান নারায়ণচন্দ্র চন্দ। আজকে যশোর থেকে আসছে। আজকে রওনা করছিলেন? কিসে আসছিলেন? আসছিলাম একটা গাড়িতে। আপনি প্রথমে তো স্বীকার করেন নাই যে আপনি সংসদ সদস্য। না, ওখানে আমি তো অত কথা বলার সুযোগ পাইনি, এখানে এসে তো সব বলছি। তারপরে আপনি আমাদেরকে বলছেন যে আমি এখানে একটা আত্মীয় বাড়ি বেড়াতে আসছি, আমি ইন্ডিয়া যাচ্ছি না, কথা বলছেন। এখানের পরে বলছেন না আমাকে? না, বলছি এখানে বেড়াতে আসছিলাম। তো আপনি ইন্ডিয়া যাচ্ছেন না সে কথা বলছেন আমার সাথে, সঠিক? এদিকে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। জানা গেছে আজ একটি হত্যা মামলায় আদালতে তোলা হবে এনবিআর এর সাবেক এই চেয়ারম্যানকে। তবে নির্দিষ্ট করে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা এখনো জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য নজিবুর রহমানের 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে বলে জানা গেছে। নজিবুর রহমান 2015 সালে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান। এরপর 2017 সালের 31 ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব করা হয় তাকে। বসুন্ধরা গ্রুপের কর্ণধার আহমেদ আকবর সোভান ও তার পরিবারের 7 সদস্যের ব্যাংক হিসেবের লেনদেন 1 মাসের জন্য জব্দ এবং লকার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ পাচার প্রতিরোধ আইন 2012 এর আওতায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এই নির্দেশ দিয়েছে। রোববার দেশের ব্যাংকগুলোতে বসুন্ধরা গ্রুপের 8 পরিচালকের ব্যক্তিগত ব্যাংক হিসেবের লেনদেন জব্দের নির্দেশনার চিঠি পৌঁছায়।
আহমেদ আকবর সোবহান ছাড়াও তার ছেলে সাদাত সোবহান, সাফিয়াত সোবহান, সায়েম সোবহান, আনভীর, সাফওয়ান সোবহান এবং 3 পুত্রবধূ সোনিয়া ফেরদৌসি সোবহান, সাবরিনা সোবহান ও ইয়াশা সোবহান এর ব্যাংক হিসেবও জব্দ রাখার নির্দেশ দেওয়া হয়। চিঠিতে ব্যাংকগুলোকে বলা হয় এই 8 জনের নামে একক মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান থাকলে তার ব্যাংক হিসেবও 1 মাসের জন্য স্থগিত রাখতে হবে। এসব ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের নামে ব্যাংকে থাকা হিসেবে যত ধরনের লেনদেন হয়েছে তার তথ্য চেয়েছে বিএফআইইউ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি। এই ঘটনায় তাকে ওএসডি করে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করেছে সরকার। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক HM রকিব হায়দার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। তাপসী তাবাসসুম উর্মি নামে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেসবুকে লেখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে উর্মি মুঠোফোনে বলেন, আমি পোস্ট দিয়েছি, এটিই তো যথেষ্ট। পোস্টটা ডিলিট হয়নি, পোস্টটা অনলি নিয়ে করে রেখেছি। আর এটার বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, আমার ফেসবুক পোস্টে আমি যা বলার বলছি। দায়িত্বশীল জায়গা থেকে আপনি দায়িত্বশীল বলতে কি বোঝাতে চাচ্ছেন? আমি যখন দেখবো আমার দেশের উপর কোনো থ্রেট চলে আসতেছে, আমি মনে করবো আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সেই বলাটাই আমার দায়িত্বশীলতা। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কমিশনার স্যারকে, তারপরে মোপার স্যারদেরকে, ক্যাবিনেটের স্যারকে জানিয়েছি। তারা সিদ্ধান্ত দিচ্ছে ওরে তাড়াতাড়ি করো। এই তারপরে আমি কাগজপত্র রেডি করে কমিশনার স্যারের সাথে কথা বলে ওখান থেকে এনে তারপরে মোপায় কথা বলে তাকে ওএসডি করা হচ্ছে। পার্বত্য 3 জেলায় বছরে প্রকাশ্যে চাঁদাবাজি হয় প্রায় 550 কোটি টাকা। পরিবহন, দোকান, বাজার স্থাপনা থেকে সব চাঁদা তোলে কয়েকটি আঞ্চলিক সংগঠন। এছাড়া অবৈধ অস্ত্রের মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় দ্বন্দ্বে জড়ায় তারা। এতে অস্থিতিশীল হয়ে ওঠে পাহাড়, আতঙ্ক উদ্বেগ বাড়ে জন্মনে। খাগড়াছড়ি থেকে ফিরে আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। ছবি তুলেছেন লুৎফর রহমান। খাগড়াছড়ি থেকে সাজেকের পথে টিম যমুনা। পাহাড়ের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বড় কোনো গাড়ির দেখা মিলল না। স্থানীয় অধিবাসীদের চলাচলে ব্যাটারি চালিত রিকশার দেখা মিললেও লোক সংখ্যা খুবই কম। এই সড়কটিতে যে সমস্ত যান চলাচল হয় তার প্রত্যেকটিকেই বিশাল অঙ্কের টাকা চাঁদা দিতে হয় প্রতি বছর, এবং প্রত্যেকেই অনেকে টোকেন দেখিয়েছেন, জানিয়েছেন তাদের কথা, এবং অনেকে ভয়ে কথাও বলতে চাননি। কিন্তু এই যে বিশাল অঙ্কের টাকা বিভিন্ন আঞ্চলিক সংগঠনগুলোকে দিতে হয়, তার মোট পরিমাণ কত? 1 বছর টোকেন, 1 বছর আবার কাটতে হবে। আচ্ছা, এটা গাড়ি চালাতে পারবো না। 21/12/2023 হইতে 21/12/2024 টাইম শেষ হচ্ছে তো, গেলে গাড়ি আটকাবে, টাকা দাও, টোকেন কাটো। 1000 টাকা করে কাটা লাগে, এখন মনে আরো বাড়ছে। তবে বছরে 500 টাকা করে দিতে হয়। যদি পারে 1 মাস দেরি হয় আবার জরিমানাও খুঁজে। ইপিডিএফ আছে, জেএসএস আছে, গণতান্ত্রিক আছে। শুধু আমরা না, আইসারা যারা আছে, ব্যবসায়িক যারা আছে, সবাই তাদেরকে আমরা চাঁদা দিয়ে চলতে হয়। এবার যাওয়া যাক খাগড়াছড়ি এলাকার স্বনির্ভর বাজারে। এখানেও চাঁদা দিতে হয় পাহাড়ি বাঙালি উভয়কেই, কিন্তু চাঁদা নিয়ে কথা বলতে রাজি নয় কেউই। এমনকি স্বনির্ভর বাজার থেকে পানছড়ি যেতেও চাঁদা দিতে হয় শত শত যানবাহনকে। শহর জুড়ে চাঁদার এই ঘটনা যেন স্বাভাবিক। অনেক বাঙালি ভাইকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছে চাঁদার জন্য, অনেকে অপহরণ করা হয়েছে, অনেকে খুন করা হয়েছে শুধু চাঁদার জন্য। আসলে ভাই চাঁদার বিষয়টা বলতে পারবো না, জলে থাকে কুমিরের সাথে যুদ্ধ করা সম্ভব না। প্রত্যেকটা আপনার মাসিক টোকেন কাটতে হয়, যেমন আপনার ভিতর বাড়ি আপনার গ্রুপসে আছে আপনার 4টা নাকি 5টা, তো সবগুলোর আপনার প্রতি বছরের চাঁদা টোকেন কাটতে হয়। বিষয়গুলো জানা আছে স্থানীয় প্রশাসনের, কিন্তু কথা বলতে নারাজ তারা। চাঁদার বিষয়ে অকপট স্বীকারোক্তি দিলেন আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর মুখপাত্র অঙ্গ মারমা। সংগঠন পরিচালনার জন্যই নাকি তোলা হয় এই বিপুল অঙ্কের চাঁদা। একটা সংগঠনকে পরিচালনা করার জন্য তাকে কিছু ফান্ড সংগ্রহ করতে হয়,
ফান্ডটা সেটা সংগঠনের মাধ্যমে হতে পারে, সদস্যদের মাধ্যমে হতে পারে, অথবা শুভাকাঙ্ক্ষী সমর্থকদের মাধ্যমে হতে পারে। আমরা ওইটা বাদে পরিবহন সেক্টর থেকে শুরু করে দোকানপাট সেদিক থেকে যেটা বলা দরকার যে আসলে সেখানে একটা গণচাঁদা সংগ্রহ করা হয় প্রত্যেকটা জায়গা থেকে। হ্যাঁ, শুধু পরিবহন না, যারা চাকরিজীবী থেকে শুরু করে সমস্ত মানুষের কাছে গণচাঁদা সংগ্রহ করা হয়। সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতায় অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। তাদের পেছনে আছে এই আঞ্চলিক সংগঠনের হাত। কোনো একটা কিছু হইলে তারা অস্ত্র নিয়ে আসে, আমাদের কাছে কোনো কিছু নেই, আমাদের কাছে মনোবল ছাড়া কোনো কিছু নেই, আর তাদের কাছে আপনার বিভিন্ন ধরনের অস্ত্র আছে। আপনি যদি দীর্ঘদিন অধিকারহীন থাকেন তাহলে আপনি কি করবেন? আপনার নিজের প্রয়োজনীয়তা আপনার সশস্ত্র হয়ে যাবেন। কারণ তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে কেন সূর্য সেনরা সশস্ত্র সংগ্রাম করেছিল? কারণ সেই দিক থেকেই বলতে হচ্ছে যে মানুষ তখনই সশস্ত্র হয় মন থেকেই বা ইয়ে থেকে, যখন সে নিপীড়ন নিষ্পেষণের দিকে থাকে। বিপুল চাঁদাবাজির বলি হচ্ছে পার্বত্য 3 জেলার প্রায় 18 লাখ মানুষ, যার প্রভাব পড়ছে স্থানীয় অধিবাসীদের দৈনন্দিন অর্থনীতিতে। আহমেদ রেজা, যমুনা নিউজ, খাগড়াছড়ি। ছাত্র জনতার আন্দোলনে আহতদের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল। এরই মধ্যে শতাধিক গুরুতর আহতদের চিকিৎসা দিয়ে সুস্থ করে বাড়িতে পাঠানো হয়েছে যারা সাধারণ ছাত্র জনতা। কর্মকর্তারা জানালেন, আহতদের মধ্যে যারা অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না তারা চাইলে পুলিশ হাসপাতালে আসতে পারেন। মনিরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তৌফিক মাসখানেক ধরে চিকিৎসা নিয়েছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। হাতে মারাত্মক ক্ষত নিয়ে এখানে আসার পর এখন মোটামুটি সুস্থ। ছুটি নিয়ে রোববার বাসায় ফিরেছেন তিনি। আমি নিজে কিন্তু ভয়ে এই হসপিটালে আসতে চাইনি, কিন্তু হসপিটালে আসার পর আমি দেখলাম যে আসলে যেহেতু আমরা মাঠে ছিলাম সর্বোপরি, তাদের আগের ভূমিকা আর এখন ভূমিকা অনেক পরিবর্তন আসছে। তৌফিকের মতো আরও অনেকে পুলিশ হাসপাতালে ভর্তি আছেন এবং ছিলেন যারা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন। জুলাই থেকে আগস্ট পর্যন্ত যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন, পরে পুলিশ হাসপাতালের আহ্বানে এখানে বিনামূল্যে চিকিৎসা নিয়েছেন। 4টা থেকে পুলিশ আমাদের 4 জনকে একটানা নির্যাতন করে প্রায় রাত 12টা অবধি। তখন হচ্ছে আমাদেরকে পিটায়, তখন পায়ের নিচে এবং পুরো শরীরে পিটায়। 17 দিন কারাভোগের পর 7 আগস্ট আমরা মুক্তি পাই। পরে আমরা এখানে আসলাম। এখানে আসার পরে স্যাররা দেখলাম আমাদেরকে ভালোই চিকিৎসা দিয়েছে। আহত যে সকল বন্ধু আছে, সহযোদ্ধা আছে, তাদের পাশে দাঁড়িয়েছে, এটা অবশ্যই আমরা ইতিবাচক হিসেবে দেখছি। পূর্বের আগস্টের অভ্যুত্থানের পরবর্তী সময় যে পুলিশের চরিত্র এবং বর্তমানে যে তাদের পরিবর্তন করার একটা চিন্তা, সেই চিন্তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। পুলিশ হাসপাতালের দেয়া তথ্য বলছে, আন্দোলনের সময় সারা দেশ থেকে 581 জন আহত পুলিশ সদস্য বাহিনীর কেন্দ্রীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, আর 181 সাধারণ মানুষ এখানে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা ছিল গুরুতর। চিকিৎসকরা জানান, গুলিবিদ্ধ অনেককে এখানে সফলভাবে চিকিৎসা সেবা দিতে পেরেছেন তারা। ইনজুরি আমরা বেশি পেয়েছি যেহেতু পুলিশ সদস্য বেশি ছিল, পাশাপাশি ছাত্ররা ছিল। আমরা গানশট পেয়েছি, আমরা হেড ইনজুরি পেয়েছি, আমরা ফ্র্যাকচারের কেসগুলি পেয়েছি, ম্যাক্সিমাম অর্থোপেডিক্স কেস পেয়েছি আমরা বেশি আর কি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অনেক আহত সুচিকিৎসা পাচ্ছেন না বা অর্থ সংকটে আছেন। তাদের নির্দ্বিধায় পুলিশ হাসপাতালে আসার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ছাত্র জনতার এখনো যদি কারো কোনো অসুস্থতা সহায়তা প্রয়োজন হয়, আমাদের ক্যাপাসিটি আছে, আমার এখানে যত টাকা সুযোগ আছে আমরা তাদের চিকিৎসা সেবা প্রদান করব। পুলিশ যে জনগণের প্রতিপক্ষ নয়, ফ্যাসিবাদের হাতিয়ারও নয়, সেই বার্তাই দিতে চাইছেন বাহিনীর কর্তারা। পুলিশ হাসপাতালের এই পদক্ষেপ সেটারই বহিঃপ্রকাশ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দুদিন পরেই বাজবে ঢাক, শোনা যাবে শঙ্খের সুর, উলুধ্বনি আর চলবে দেবী মহামায়ার আরাধনা। পুরান ঢাকার শাঁখারী বাজারও সেজেছে সেই ছন্দে। 100 বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে থাকা শাঁখারী বাজারের অলিগলিতে এখন ব্যস্ততা পূজা উদযাপনের। ব্যবসায়ীদের আশা, সকল শঙ্কা কাটিয়ে সবাইকে নিয়ে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সব ধর্মের উৎসব হবে সর্বজনীন। বাকিটা জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। ছবি তুলেছেন জিহাদ ইসলাম। আমার দাদু করেছে, আমার বাবা করেছে, এখন আমি করছি, আমার ছেলে করছে, এইভাবেই আমাদের যাচ্ছে, কারণ আমরা এইটার সাথেই জড়িত, এটার সাথে। রঞ্জিত সুরের বয়স 70, পেশায় শাখাপলা ব্যবসায়ী। বাপদাদার 100 বছরের পুরনো এই ব্যবসাকে ভালোবেসে চালিয়ে যাচ্ছেন।
পূজা যখন দোরগোড়ায় তখন শাখাপলার বেচাকেনা হয়ে ওঠে জমজমান। শাঁখারী বাজারে যারা বহু বছর এই ব্যবসা করছেন তারা মনে করেন এবার বেচাকেনায় খানিকটা ভাটা পড়েছে। কইরা বানায় এক একটা এক এক রকম ডিজাইনের, এটা এই পছন্দ একটু আর কি ভালোই দোকানদারি। সবার মাঝে ভয় কাজ করছে, দেখা গেল এই কি হবে না হবে, তো এবার দেখা যাক না, আরো বাকি আছে 2 দিন 3 দিন বাকি আছে। পূজায় বিবাহিত নারীর আনন্দকে পূর্ণতা দেয় নতুন শাখাপলার ছোঁয়া। পুজোতে নতুন শাখা পরে ঘুরতে আসলে সবারই ভালো, নতুন একটা আমেজ এই হিসেবেই আর কি পরা। সবাই হচ্ছে জামা কাপড়ের পাশাপাশি নতুন শাখাও কিনতে আসে। আমার কাছে এটা একটা ইমোশন। আমার কাছে মনে হয় যে নতুন কাপড়ের পাশাপাশি নতুন একজোড়া শাখা, একজোড়া পলা থাকলে পরে পরিপূর্ণতা আসে। পুরান ঢাকা শাঁখারী বাজারের নিত্য জীবনযাপন দুর্গাপূজার আগমনে একটু বেশি জমজমাট হয়ে ওঠে। ঐতিহ্যকে জড়িয়ে থাকা শাঁখারী বাজারের অলিগলিতে এখন ব্যস্ততা পূজা উদযাপনের, তবে আনন্দের রঙে সাদাকালো শঙ্কাও বিরাজ করে থেকে থেকে। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে এত আনন্দ কারো মনে কাজ করবে না। পূজা বছরে একবার আসে, সবাই না চাইলে অনেক কিছু করতে হয়। মার কাছে প্রার্থনা করি আমাকে ভালো রাখুক, বা অন্যান্য বারের তুলনায় আসনেরও সেরকম হচ্ছে না। মানুষ আশায় বাঁচে, তাই সব ধর্মের মানুষের মনে দৃঢ় রঙে ঢাকা পড়বে সব আশঙ্কা আর উদ্বেগের বোঝাগুলো। আল্লাহ আমাদের একইভাবে সৃষ্টি করেছে, সেই অনুসারে উৎসবটা আসলে আমরা সবাই একসাথেই পালন করি। ধর্ম যার উৎসব সবার, এটা সবাই জানে। সেই হিসেবে আমিও আনন্দ করি। আমার স্টুডেন্ট আছে, ওদের বাসা যাই, ওরা আমাদের অনেক কিছু খাবার দেয়, আমরা খুব মজা করি, ওগুলা খাই। আমাদের যে শান্তি ফিরে আসে, আমাদের মধ্যে যাতে মানে অসাম্প্রদায়িক সম্প্রীতি ফিরে আসে। অতীতে যেভাবে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই বাংলার নাগরিক। বরাবরের মতো সব ধর্মের উৎসবের উদযাপন হবে সর্বজনীন আর রঙিন, যেখানে প্রতিচ্ছবি পাওয়া যাবে এক অসাম্প্রদায়িক আবহের। প্রত্যাশাটা সবার। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, দেশের বন্যা পরিস্থিতির খবর জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যেতে চাই ময়মনসিংহে। আমার সহকর্মী হোসাইন শাহিদ সেখানে রয়েছেন। শাহিদ, বন্যা পরিস্থিতির কি কোনো উন্নতি হয়েছে কিনা আমাদেরকে জানাবেন, এবং দুর্গত এলাকায় কি পর্যাপ্ত ত্রাণ পাঠানো গেল? পাহাড়ি ঢলে গারো পাহাড় থেকে যে ঢল এসেছে ময়মনসিংহে হালুয়াঘাট, ধুবাউড়া এই দুটি উপজেলা জুড়ে, এই ঢলের পানি নামতে শুরু করেছে। অর্থাৎ এই হালুয়াঘাট, ধুবাউড়া উপজেলার পরবর্তী যে উপজেলা কারাকান্দি এবং ফুলপুর, এই এলাকাগুলোতে এখন পানির নামছে, কিন্তু সেখানে ওইভাবে বন্যা হচ্ছে না। কিছু কিছু জায়গায় পানি বেড়েছে, বিভিন্ন নদীর, শাখা নদী দিয়ে এই পানিগুলো বের হয়ে যাচ্ছে, এবং ওই সীমান্ত এলাকায় যেদিক দিয়ে পানি ঢুকেছিল সেই এলাকাগুলো আস্তে আস্তে পানির কমে যাচ্ছে। তবে এখনও অনেক এলাকা রয়েছে যেখানে ধুবাউড়া উপজেলায়, যেখানে সাধারণ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। সরকারি হিসেব মতে 19টি ইউনিয়নের প্রায় 1 লাখ মানুষ এখনও পানিবন্দী আছেন। তো সেই তুলনায় আসলে ত্রাণ কার্যক্রম এখানে আমার চোখে খুব একটি পড়েনি, এবং সাধারণ মানুষ যাদের ভুক্তভোগীদের কাছে আমি গিয়েছি তারা বলছেন যে তারা ত্রাণ পাচ্ছেন না, বা শুকনো খাবারের অভাবে তারা আছেন। এই অবস্থায় স্থানীয় প্রশাসন চেষ্টা করছে যে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছানো। শাহিদ, ধন্যবাদ আপনাকে। আমরা এবার শেরপুরে যেতে চাই। আমার সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল আমার সাথে যুক্ত আছেন। উজ্জ্বল, লোকালয় থেকে পানি কি কিছুটা নেমেছে কিনা সে ব্যাপারে জানাবেন, এবং সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ইশরাত, আপনি জানেন যে গত 4 দিন যাবত কিন্তু শেরপুরে পাহাড়ি ঢলে কিন্তু ব্যাপক বন্যা কবলিত হয়েছে, এবং 5টি উপজেলায় কিন্তু এখন বন্যা কবলিত। তবে আসার কথা হচ্ছে গতকাল থেকে কিন্তু বৃষ্টি কমার কারণে ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি থেকে বেশ কিছু পানি নামতে শুরু করেছে। তবে নকলা উপজেলায় এখন শেষ আমাদের যে উপজেলা, এই উপজেলাতে কিন্তু পানি এখনো আছে, এবং এখানকার যে মানুষ অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে আছে। এখানকার আমি এখন আছি সে নকলা উপজেলার একটি সদর ইউনিয়নে ডাকাতিয়াকান্দা। সেখানে যতদূর জেনেছি গতকালকে 2 জন এই গণপদ্দিতে মারা গিয়েছে এই পানিতে ডুবে। এ নিয়ে বন্যার পানিতে প্রায় 8 জনের মৃত্যু হলো। আমি জেলা প্রশাসনের কথা বলেছিলাম, তারা যেটুকু জানিয়েছে যে গতকাল থেকে
পানি নামার সাথে সাথে তাদের ত্রাণ তৎপরতাও বেড়েছে এবং তারা খোঁজ নিচ্ছে এবং খুব শীঘ্রই তারা বলছে যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ প্রত্যেকটি ঘরে পৌঁছাবে। তবে আজকে পানি কমতে শুরু করছে এবং বৃষ্টি না হওয়ার কারণে আশা করা যাচ্ছে বন্যা অনেকটাই কমে আসবে। ইশরাত, উজ্জ্বল, ধন্যবাদ আপনাকে। শিক্ষামন্ত্রী হয়েই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দখলের ঘটনায় ব্যাপক সমালোচিত হলেও তোয়াক্কা করেননি মহিবুল হাসান চৌধুরী নওফেল। ক্ষমতার দাপটে ছিলেন বেপরোয়া। ট্রাস্টি বোর্ডে মা, ভাই ও অনুগতদের যুক্ত করে বিশ্ববিদ্যালয়টিকে রূপ দেন পারিবারিক প্রতিষ্ঠানে। পট পরিবর্তনের পর এখন সেটি ফেরত চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গত ৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন উল্লেখ করে ২০১৯ সালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দখল করে নেন তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, যিনি এখনও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। এর আগে ২০১৫ সালে হঠাৎ বিশ্ববিদ্যালয়টি নিজের দাবি করে নওফেলের বাবা প্রয়াত সিটি মেয়র ABM মহিউদ্দিন চৌধুরীও নিজ কবজায় নিয়েছিলেন। তবে রিট মামলায় হেরে যান বলে উল্লেখ আছে চিঠিতে। বিশ্ববিদ্যালয়টি ২০০১ সালে সিটি কর্পোরেশনের উদ্যোগে ও অর্থায়নে নির্মিত। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে ইউজিসিতে চিঠি প্রেরণ করা হয়েছে এবং ইউজিসিতে যত ডকুমেন্টস দেওয়া দরকার আমরা এগুলো দিব এবং আমরা আশা করছি শীঘ্রই আমরা প্রিমিয়ার ইউনিভার্সিটির যে আমাদের কর্তৃত্ব আবার ফিরে আসবে। ২০১৯ সালে শিক্ষা উপমন্ত্রী এবং ২০২৪ সালে শিক্ষামন্ত্রী থাকাকালে নিয়োগ বাণিজ্য, পিএসের মাধ্যমে ভর্তি বাণিজ্য, দখলবাজি সহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত হন নওফেল। এর মধ্যে ক্ষমতার দাপট দেখিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দখল অন্যতম আলোচিত ঘটনা। ট্রাস্টি বোর্ডে রাখেন নিজের মা, ভাই এবং বিপুল অর্থ পাচারে অভিযুক্ত এসালম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ ও তার ভাই আব্দুস সামাদ লাবুকে। প্রায় ১৬ বছর উপাচার্য পদে আছেন নওফেল পরিবারের ঘনিষ্ঠ ৮৪ বছর বয়সী অনুপম সেন। বর্তমান উপাচার্য অনুপম সেন এবং রেজিস্ট্রার ইফতেখার মুনিরের বক্তব্য জানতে আমরা জিসি মোড়ের ক্যাম্পাসে আসলে প্রধান ফটকে আমাদের আটকিয়ে দেয় সিকিউরিটি গার্ড। আত্মগোপনে থাকায় যোগাযোগ করা যায়নি নওফেলের সাথেও। তবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবীর দাবি, সিটি কর্পোরেশন যেভাবে মালিকানা দাবি করছে তা অযৌক্তিক। এটার উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রয়াত ABM মহিউদ্দিন চৌধুরী এবং এটা ইউজিসির আইন অনুসারে পরিচালিত হয় বোর্ড অফ ট্রাস্টিজের মাধ্যমে। সিটি কর্পোরেশনের সাথে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্কও নেই। চিঠির প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলছে শিক্ষা মন্ত্রণালয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নীতিমালা আছে, আইন আছে, সেই অনুযায়ী যা থাকবে হুবহু সেটাই হবে, এর বাইরে কিছুই হবে না। রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জমিও জোরপূর্বক দখল করা বলে অভিযোগ জমির মালিকানা দাবিদারদের। কোনো আইনি তোয়াক্কা না করে এই অবৈধভাবে জোরপূর্বক এই জায়গাটা দখল করে নিয়েছেন। ওনাদের আইনগতভাবে কাগজে পত্রে কোনো মালিকানা নাই, প্রিমিয়ার ইউনিভার্সিটির মালিকানা নাই। ইউজিসির বার্ষিক প্রতিবেদনের তথ্য মতে ২.৭৪ একর জমিতে গড়ে ওঠা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বার্ষিক মুনাফা ১০ কোটি টাকারও বেশি। বিশ্ববিদ্যালয়টিতে ১০টি বিভাগের অধীনে ৮৫০০ শিক্ষার্থী এবং শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ৩৫০। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। জমি সংক্রান্ত বিরোধের জেরে মাদারীপুরে হামলার ঘটনা ঘটেছে। বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পুলিশ জানায়, কালকিনির ফাঁসিয়াতলা এলাকায় স্থানীয় সিরাজ সর্দারের সাথে লোকমান সর্দারের জমি নিয়ে বিরোধ চলছিল। রোববার সন্ধ্যায় লোকমান সর্দারের ছেলে সুমন সহ ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সিরাজ সর্দারের বাড়িঘরে হামলা চালায়। সিরাজ ও তার স্ত্রীকে কুপিয়ে আহত করে তারা। বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পুলিশ। অভিযোগ পেলে নেওয়া হবে আইনি পদক্ষেপ। নারায়ণগঞ্জ শহরের কালীবাজার সিটি কর্পোরেশনের টিন শেড মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, রোববার রাতে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। স্থানীয় ও দোকানের মালিক কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর দিলে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1.5 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 30টি দোকান। এখনও অগ্নিকাণ্ডের কারণ ও সম্পূর্ণ ক্ষয়ক্ষতির চিত্র জানা যায়নি।
পট পরিবর্তনেও বদলায়নি পুঁজিবাজার, চলছে টানা দরপতন। এতে হতাশ সাধারণ বিনিয়োগকারীরা। সংশ্লিষ্টরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার কিছু সিদ্ধান্তে আতঙ্কিত বিনিয়োগকারীরা। অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন শেয়ার বাজার থেকে। বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজার একটি স্পর্শকাতর জায়গা, এখানে সবার আস্থা অর্জন করা জরুরি। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এর প্রভাব সম্পর্কে ধারণা নেওয়ার পরামর্শও তাদের। প্রায় ১.৫ দশক ধরে অস্থিরতা চলছে পুঁজিবাজারে। পুরোটা সময়ই কারসাজি চক্রের নিয়ন্ত্রণে ছিল লেনদেন। এতে কেবলই লোকসান গুনতে হয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। রাজনৈতিক পট পরিবর্তনে ঘুরে দাঁড়ানোর আশায় ছিলেন অনেকে, তাতেও গুড়ে বালি। ৫ আগস্টের পর কয়েকদিন চাঙ্গা ভাব থাকলেও নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয় পতন। ২ মাসের টানা পতনে নিঃস্ব সাধারণ বিনিয়োগকারীরা। এ সময় সাধারণ মূল্যসূচক কমেছে ৫৫০ পয়েন্ট, মূলধন হারিয়েছে ৪১,০০০ কোটি টাকার উপরে। ২,০০০ কোটি টাকার লেনদেন নেমেছে ৩০০ কোটির ঘরে। ১৭ বছর আমরা ওয়েট করছি যে দেশের পরিবর্তন হলে শেয়ার বাজার পরিবর্তন হবে, ভালো কিছু হবে শেয়ার বাজারে। সেটা তো হলোই না। গত ১ মাসে মানুষের 70% টাকা নাই হয়ে গেছে। এখানে একটা আতঙ্ক কাজ করছে, যে কাজটুকু পরে করার কথা কাজ ছিল ওই কাজটুকু আগেই করে ফেলছে। ধরপাকড় এগুলি তো এর দ্বারা তো মানুষের মধ্যে একটা ভয় কাজ করতেছে। যারা দুর্নীতিবাজ আছে এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ডিএসসিতে, এদেরকে বের করে দিয়ে নতুন করে সাজানো উচিত। সংশ্লিষ্টরা বলছেন, অর্থনীতির মন্দাভাব এবং সুদহার বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে। তবে নিয়ন্ত্রক সংস্থার কিছু সিদ্ধান্ত বিনিয়োগকারীকে আতঙ্কিত করে তুলেছে বলেও মনে করেন তারা। যেটা বাজে পদক্ষেপ হয়েছিল সেটা হলো যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে এবং বিও অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা। এতে করে হলো কি যে আমাদের যারা বড় বিনিয়োগকারী উনারা সাইডলাইনে চলে গেল। উনি চেয়ারম্যান হিসাবে আসার কয়েকদিনের মধ্যেই যে পদক্ষেপগুলো নিল, এটা একটা ক্ষতিকর সিচুয়েশন হয়েছে। আমাদের ইকোনমিটাকে এতদিন আসলে আমরা ফুলিয়ে ফেপিয়ে মিথ্যা তথ্য দিয়ে দেখানো হয়েছে, কিন্তু স্টক মার্কেট তার সঠিক বিহেভিয়ারটাই করেছে। যে আসলে স্টক মার্কেট কখনো ভালো ছিল না, কারণ সে ইকোনমির সাথে যাচ্ছিল। এখন যেটা হয়েছে, ইকোনমিতে আসলে খুব একটা বুস্ট আপ হয়নি, যে কারণে হঠাৎ করে যে একটা ভালো কিছু হবে এটা এই মুহূর্তে আশা করা ঠিক হচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজার স্বাভাবিক করতে নিয়ন্ত্রক সংস্থার ইতিবাচক ভূমিকা গুরুত্বপূর্ণ। যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের আগে বাজার সংশ্লিষ্টদের আস্থা অর্জন করতে হবে বিএসইসিকে। বাজারের যে কনফিডেন্স, আস্থা, এটা অর্জন করতে হবে। আপনি যদি এসে কারোর সঙ্গে কোনো আলোচনা না করে বিভিন্ন সিদ্ধান্ত দিতে থাকেন দ্রুত, যেগুলো সুদূরপ্রসারী ফলাফল ইম্প্যাক্ট আছে, তাহলে কিন্তু আপনার মার্কেট প্লেয়াররা আপনার উপর ঠিক ওই কনফিডেন্সটা পাবে না, এবং সেক্ষেত্রে মার্কেট প্লেয়ারদের আস্থা যদি আপনি অর্জন না করতে পারেন, তাহলে মার্কেটের উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যায়। পুঁজিবাজার সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করার পরামর্শ সাবেক এই চেয়ারম্যানের। একবার আমি সব কিছু করে ফেলবো, এই যদি অ্যাটিটিউড হয় তাহলে কিন্তু ইট মে বি কাউন্টার প্রোডাক্টিভ। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। যে আলোর বাহার রাতের নগরীকে আলোচনা এনেছিল, সেই সড়ক বাতিগুলোই যেন ক্রমশ বোঝা হয়ে উঠছে রাজশাহী সিটি কর্পোরেশনের জন্য। প্রয়োজনের অতিরিক্ত ব্যবহারে বেড়েছে বিদ্যুৎ খরচ। এরই মধ্যে সংস্থাটির কাছে বিল বকেয়া পড়েছে প্রায় ৪২ কোটি টাকা। তার উপর প্রতি সপ্তাহেই একটি পোলে ৩ থেকে ৫টি করে বাতি নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থায় সৌন্দর্য ও নিরাপত্তা অক্ষুণ্ণ রেখে কম সংখ্যক বাতি জ্বালানোর পরিকল্পনা নিয়েছে সিটি কর্পোরেশন। কল্পনা মোড় থেকে তালাইমারি সড়কের দূরত্ব প্রায় ২ কিলোমিটার। এই রাস্তার ডিভাইডারে ২০২২ সালে লাগানো হয় ১৩০টি সড়ক বাতির পোল। প্রতিটি পোলে বাতি রয়েছে ১৩টি করে। এতে ব্যয় হয়েছে প্রায় ৩.৫ কোটি টাকা। হিসাব কষে দেখা যায় প্রতি ১৫ মিটার পরপরই একটি বাতির পোল। রাতের সৌন্দর্য প্রশংসিত হলেও ঊর্ধ্বমুখী সড়ক বাতির এমন ব্যবহার নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে। লাইটগুলো লাগাইছে, আমার তো যা মনে হয় যে আপনার রাস্তা আলো থেকে আকাশ আলোকিত করছে লাইটগুলোতে। প্রথম কথা এটা, লাইট তো উপরের দিকে আছে। লাইটের সংখ্যা কমিয়ে আরও কীভাবে এটাকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এবং সেটাকে আরও কীভাবে ডেভেলপ করা যায় সেই বিষয়টা আমাদের একটু অ্যানালাইসিস করে নিতে হবে। কিছুদিন পর নষ্ট হয়, তারপরে যে ঘোলাটা হয়ে যাচ্ছে।
রাজমুকুটের আদলে এমন বাতি রয়েছে নগরীর আরও প্রায় 12 কিলোমিটার সড়কে। এর বাইরে নগরীর প্রতিটি প্রধান সড়কেই ব্যয়বহুল সড়ক বাতি রয়েছে। 17টি মোড় ও চত্বরে রয়েছে 18টি সুউচ্চ হাইমাস পোল ও ফ্লাড লাইট। স্বল্প দূরত্বে সড়ক বাতির পোল স্থাপন বিদ্যুৎ খরচ বাড়িয়েছে সিটি কর্পোরেশনের। আমার কাছে এখন পর্যন্ত যেটা আছে প্রায় 42 কোটি টাকা বকে আছে নেস্কোর কাছে। আমি এটা চাই না, আমি টাকা পরিশোধ করা শুরু করেছি। অপ্রয়োজনীয় বাতি আমি চালাবো না, কিন্তু সৌন্দর্য হানিও ঘটাবো না। সিটি কর্পোরেশন বলছে সৌন্দর্য ও নিরাপত্তা অটুট রেখে সড়ক বাতি নিয়ে বিকল্প পরিকল্পনার দিকে যাচ্ছে তারা। আমরা প্রকৌশল বিভাগকে কথা বলেছি যে আমাকে একটা প্ল্যান দিবে যে ইচ অল্টারনেট বাতি জ্বলবে, একটা খামের মধ্যে ধরেন 13-14টা বাতি সেটা প্রয়োজন ছিল না, আরও কম দিয়ে করা যেতে পারতো। সবগুলো বাতি একসাথে জ্বালানোর প্রয়োজন নাই। এদিকে নগরবাসীর অভিযোগ, সৌন্দর্যবর্ধক রাজমুকুট বাতিগুলো স্থাপনের পর থেকেই ঘন ঘন নষ্ট হয়ে যাবার ঘটনা ঘটে চলেছে। বর্তমানে প্রতিটি পোলে গড়ে 3 থেকে 5টি করে বাতি জ্বলে না। প্রতিটা পোলেই 1 সপ্তাহের ভিতরে লাইট কেটে যায়, আবার ঠিক করে যায়, আবার লাইট কেটে যায়। 4-5টা কোনো পোলে দেখা যায় যে নিচ থেকে লাইনই নাই, পরে লাইটই জ্বলতেছে না। একটা খুঁটি তো অনেক টাকা ব্যয়বহুল, এবং যে টাকা দিয়ে ব্যয়বহুল দিয়ে লাইটগুলো লাগাইছে, এত লাইট লাগানোর প্রয়োজনও ছিল না। এসব বাতি স্থাপনের ফাইলগুলো খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। কোনটা কোন ঠিকাদার পেয়েছে, কত সময় পর্যন্ত ছিল, তাতে পারফরমেন্স গ্যারান্টি আমাদের কাছে আছে। কারণ কাজ শেষ হওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পারফরমেন্স গ্যারান্টি আমাদের কাছে থাকে। যখন এটা ফুল অপারেশন থাকে, দায়িত্ব মানে যথাযথভাবে করে, তখন নিশ্চিত হওয়ার পরে তখন পারফরমেন্স গ্যারান্টি ফেরত দেয়। 2019 সালে রাজশাহী সিটি কর্পোরেশনের সড়ক বাতি স্থাপনে দুর্নীতির অভিযোগ প্রথমবারের মতো আলোচনায় আসে। তৎকালীন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ ঠিকাদারি প্রতিষ্ঠান হ্যারো ইঞ্জিনিয়ারিংকে সরবরাহকৃত বাতির বিপরীতে বাজার মূল্যের চেয়ে প্রায় 6 কোটি টাকা অতিরিক্ত পরিশোধের এই অভিযোগ এখনও দুদকের তদন্তাধীন। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী।